রাজিয়ান এফএমে স্বাগত প্রিয় শ্রোতা। সবাই কেমন আছেন আপনারা? কমেন্ট করে জানাবেন। অনেকদিন পর ভিডিও দিচ্ছি, কারণ শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, আর এই অবস্থায় ভিডিও দেওয়াও পসিবল ছিল না। তো আজকে আবার ফিরলাম। আজকে যে স্টোরিটি শেয়ার করবো সেটা হচ্ছে একটি মন্দিরে ভয়ঙ্কর সব ঘটনা ঘটে, কারণ মন্দিরটি শ্মশানের পাশে। তো বেশি কথা না বলে মূল গল্পে চলে যাই। শ্মশানের ঠিক পাশে এই মঠখোলার পরিত্যক্ত মন্দিরটি অবস্থিত। এই এলাকাটা একেবারেই নির্জন থাকে। নদীর তীরে বিশাল এলাকা নিয়ে এই শ্মশান। এলাকাটার বেশ কুখ্যাতি আছে, তাই মানুষ জায়গাটাকে এড়িয়ে চলে। প্রয়োজন ছাড়া পারতপক্ষে কেউ এই দিকটায় আসে না। শ্মশানের সীমানার ভেতরে এই মঠখোলার এই মন্দিরটা জরাজীর্ণ পরিত্যক্ত একটি মন্দির। শত শত বছরের প্রাচীন এই মন্দিরের অবকাঠামোটা কোনো রকমে দাঁড়িয়ে আছে। ভগ্নপ্রায় মন্দিরের দরজা ও জানালার কাঠ কবেই ধসে গেছে। জানালার কয়েকটা লোহার করাত আছে শুধু, আর এর অবকাঠামোটা টিকে আছে। তবে দেয়ালের পলেস্তারা খসে গেছে, ভেতরের লাল ইট বেরিয়ে পড়েছে। কোথাও কোথাও দেয়ালের বিশাল বিশাল চির ধরেছে। মন্দিরের ভেতরে একটি বিগ্রহ আছে, সেটা কার বিগ্রহ কেউ জানে না। কালের পরিক্রমায় সেটাও ক্ষয়প্রাপ্ত। অদ্ভুত হলেও সত্যি যে সেই মূর্তিটার 5টা হাত। এই কথা শুনে কেউ ভাবতে পারে হয়তো আর একটা হাত ভেঙে গিয়েছে, কিন্তু আসলে তা নয়। মূর্তিটাকে তৈরি করাই হয়েছে 5 হাত বিশিষ্ট। মূর্তি বা মন্দিরের সঠিক বয়স কেউ বলতে পারে না, তবে কেউ কেউ বলে এটার বয়স 200 বছর, কেউ কেউ বলে আরও বেশি। কিন্তু মূর্তিটা যে কিসের তা কেউ বলতে পারে না। মানুষ এটাকে নিয়ে বিভিন্ন গল্প ছড়ায়। কেউ বলে এটা এক অপদেবতার, কেউ বলে মঙ্গলের, কেউ বলে অমঙ্গলের। কিছু কিছু মানুষ মাঝে মাঝে এখানে আসে পূজা অর্চনা দিতে, তবে সেটা কালে ভদ্রে। কখনো কখনো দীর্ঘদিন ধরে মানুষ কখনোই মুখে হয় না। তাও যারা এখানে আসে তারা দিনের বেলায় আসে। রাতের আধারে এখানে আসার কথা কেউ কল্পনাই করতে পারে না, কারণ এই এলাকাটার একটা বদনাম আছে। ভয়ঙ্কর এক অশুভ প্রেতাত্মা নাকি বাস করে মঠখোলার এই মন্দিরে। রাত গভীর হলেই নাকি সেই মন্দির থেকে বেরিয়ে পড়ে, ঘুরতে থাকে এদিক সেদিক, মানুষ পেলেই মেরে ফেলে, তারপর তার রক্ত চুষে খায়। ভোরের আগে আগে আবার ফিরে আসে মন্দিরে। মানুষ গল্প করে ঠিকই, কিন্তু কেউ স্বচক্ষে ঘটনাটা দেখেনি। কেউ তার বাবার মুখে, কেউ দাদার মুখে, কেউ বা তার পরদাদার মুখে শুনেছে এই গল্প। সে গল্প এই মানুষের মুখে মুখে ফিরছে যুগ যুগ ধরে। মানুষ এই মন্দিরটাকে ভয়ের চোখে দেখছে, তারা এদিকটা এড়িয়ে চলে। কোথাও যেতে হলে এর পাশ দিয়ে যায় না, দরকার হয় আরও কয়েক মাইল পথ ঘুরে অন্য দিক দিয়ে চলে যায়। এই এলাকার মানুষ ভীষণ ভয় পায় এই মন্দিরটাকে এবং এর অপচ্ছায়াকে। কেউ কেউ মঠখোলার এই পরিত্যক্ত মন্দিরটাকে অপদেবতার মন্দিরও বলে। রাত গভীর, চারদিকে শুনশান নীরবতা। গ্রামের সব লোক ঘুমোচ্ছে, কেউ জেগে নেই। জ্যোৎস্নালোকিত রায়ের ছড়ি গ্রামটাকে রহস্যময় লাগছে। গ্রামের ভেতর থেকে হন করে বেরিয়ে এলো 2টি লোক। তারা পাশের গ্রাম মঠখোলার দিকে ছুটতে শুরু করলো। দুজনের কাঁধেই একটা করে বোঝা, তাদের পিছু পিছু লাঠি নিয়ে ছুটছে কয়েকটা লোক। বোঝা গেল তাদের তাড়া করছে। এই লোক দুটি হারু ও নবু, তারা 2 সিধেল চোর। আজ রায়ের ছড়ি গ্রামের একটি বাড়িতে তারা চুরি করেছে, কিন্তু কয়েকজন লোক টের পেয়ে তাদের পিছু ধাওয়া করেছে, তাই বাক্স পেটরা নিয়ে পালাচ্ছে তারা। লোকজন হইচই করে তাদের পিছু পিছু ছুটছে। ওই তাড়াতাড়ি পাও চালা, ধরা পড়লে মাইরে ফেলাইব, ছুটতে ছুটতে বলল হারু। ওরা টের পাইল কেমনে? জানতে চাইল নবু। জানি না, তোর এটা জানি, ধরা পড়লে মরা ছাড়া গতি নাই। মনে নাই গত মাসে গেদাচোরা ধরা পড়েছিল?
এরপর মানুষে কি মারটাই না দিল, মার খাইয়া কেদাই গেল মইরা। খাইছে কস কি বলে দৌড়ের গতি আরও বাড়িয়ে দিল নবু। এখন জামু কই? সামনে মটের খোলা, ওইদিকে চল, বলল হারু। ওইদিকে তো শ্মশান, আমার ডর করতেছে। আরে রাখ তোর ডর, গ্রামের লোক ধরলেও তো আমাকে মারবো, তাইলে ভূতের হাতে মরাই ভালো। দৌড়া দৌড়া বলে আরও জোরে ছুটতে থাকে হারু। না, আজ কপালটাই খারাপ। কার মুখ দেখেছে সকালে ঘুম থেকে উঠেছিল, ধরা পড়লে যে কি হবে তা সে খুব ভালো করেই জানে। জানের মায়া সবচেয়ে বড় মায়া। সুতরাং তারা দুজনে আছড়ে পাছড়ে ছুটতে লাগলো। তাদের ধারে কার সাথী। গ্রামের মানুষ ক্রমেই পিছিয়ে পড়তে লাগলো। আর সবাই যখন দেখলো দুই চোর মঠ খোলার শ্মশানের দিকে যাচ্ছে, তখন মানুষের উৎসাহে ফাটা পড়লো। এই রাত বিরেতে কে যাবে মঠ খোলায় মরতে? সুতরাং অচিরেই তারা রণে ভঙ্গ দিল। আজ রাতটা কই থাকবি? রাত পোহাইতে তো আরও ঘন্টাখানিক সময় আছে, বলল নবু। আজ একটা ওই মন্দিরের ভিতরে থাকবো, আজানের লগে লগে বাইর হয়ে যাবো, গাঙের কিনার দিয়া বাইর হয়ে যাবো গা, বলল হারু। চল তাইলে যাই মন্দিরের ভিতরে, আমার অনেক ঘুম পাইছে, একটু না ঘুমাইলে ভাল লাগবে না। দুই চোর মন্দিরের দিকে হাঁটতে থাকে। মন্দিরের আশেপাশে ভয়ঙ্কর নীরবতা, এমনকি সেখানে একটি ঝিঝির ডাকও শোনা যাচ্ছে না। এই অস্বাভাবিকতার মধ্যে ওদের নজরে পড়ল না। ওরা মন্দিরের আঙিনায় পা রাখলো। মন্দিরের আঙিনা ঘন ঝোপ ঝাড়ে ভরা। দেখে বোঝাই যায় অনেক দিন বা অনেক বছর কেউ মন্দিরের এদিকে আসে না বা গাছপালা কেটে সাফ করে না। হারু আর নবু টর্চের আলোটা ফেলে মন্দিরটা দেখতে লাগলো। ভাঙা মন্দির, ভিতরে সাপ খোপ আছে কিনা কেডা জানে, বলল হারু। থাকতেও পারে, আমাকে সাবধান থাকতে হইব, বলে চারদিক টর্চের আলো ফেলতে ফেলতে মন্দিরের চৌকাঠ পেরিয়ে ভেতরে ঢুকলো নবু। তার পিছু পিছু ভেতরে ঢুকলো হারুও। ওইটা কী রে? ফিসফিস করে বলল নবু। 5 হাতওয়ালা মূর্তি, হাত পাঁচটা কে রে? এমন আচানক ঘটনা আমি জীবনেও দেখি নাই, বলল হারু। এইটার চক্ষু দুইটা দেখছস? মনে হয় আমাগো দিকে চায়া রইছে, বলল নবু। হ, পাথরের মূর্তি আমাগো দিকে চায়া থাকবো? তোর মাথা খারাপ হয়ে গেছে রে নবা, বলে খিক খিক করে হাসতে লাগলো। কই ঘুমাবি? প্রশ্ন করলো নবু। মূর্তিটার পায়ের কাছে চাদর পাইতে বিছানা কর, এখানেই ঘুমামো। নে তাড়াতাড়ি কর, আমার ঘুম পাইতেছে অনেক, বলে লম্বা হাই তুলল হারু। নবু তাড়াতাড়ি চাদর পেতে বিছানা করলো। তারও ভীষণ ঘুম পাচ্ছে। দুজনেই শুয়ে পড়ল। আন্ধাইরে আমার ঘুম আসে না, কি করবো কত? প্রশ্ন করলো হারু। এক কাম কর, চার্জ লাইটটা ঘরের এক কোণে জ্বালায় রাখ, তারপর ঘুমা, পরামর্শ দিল নবু। ছোট্ট চার্জ লাইটটা ঘরের এক কোণে জ্বালিয়ে শুয়ে পড়লো ওরা। কিছুক্ষণের মধ্যেই নাক ডাকতে লাগলো ওরা। সারাদিন ও রাতের ক্লান্তি একসাথে ভর করলো ওদের ওপর, তাই শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লো ওরা। অনেক দূর থেকে রাত জাগা কুকুরের ডাক ভেসে আসছে, মাঝে মাঝে শেয়ালের ডাকও শোনা যাচ্ছে। তবে রহস্যময় ব্যাপার হলো, এই মন্দিরের আশেপাশে কোনো নিশাচর পশু পাখির ডাক শোনা যাচ্ছে না। আর সেটা ওরা দুজন খেয়ালই করলো না। ওরা জানেও না ওদের কপালে কি দুর্ভোগ আছে। হঠাৎ করে ঘুম ভেঙে গেল নবুর। চোখ মেলে তাকালো সে। চোখ কচলে আবার ভালো করে চারদিকে তাকালো। চার্জারের অল্প আলোয় ঘরের ভেতর অপার্থিব এক পরিবেশের সৃষ্টি হয়েছে। তার কেমন যেন অস্বস্তি লাগলো। নবুর চঞ্চল চোখ জোড়া ঘুরতে লাগলো ঘরের চারদিকে। হঠাৎ করেই তার দৃষ্টি চলে গেল অদ্ভুত মূর্তিটার দিকে। সাথে সাথে বিস্ফোরিত হয়ে গেল তার চোখ। এ কি দেখলো সে? আতঙ্কে তার গায়ের পশম দাঁড়িয়ে গেল। ভয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল তার সারা শরীরে। নবু ঢোক গিলল, কনুই দিয়ে হারুর পাঁজরে খোঁচা দিল।
ঘুমের মধ্যে খোঁচা খেয়ে খুবই বিরক্ত হলো হারু। তার মুখ কুঁচকে গেল, পাশ ফিরে শুয়ে পড়ল সে। এবার তার পিঠে খোঁচা দিল নবু। ওই তোরে কি হইছে? একটু শান্তিতে ঘুমাইতে দিবি না? শুয়ে পড়, আর ডিস্টার্ব করিস না বলে আবার চোখ বুঝল হারু। হন না। ভয়ে কাঁপছে নবু কণ্ঠ। কি হইছে? এবার নবুর দিকে ফিরল হারুন। সে নবুর ব্যবহারে খুবই বিরক্ত। ওই মূর্তিটা বড় বড় চোখ কইরা আমার দিকে চাইছিল। ভীত চকিত কণ্ঠে বলল নবু, কি কস? তোর কি মাথা খারাপ হয়েছে? বলে হাই তোলে হারু। হ, আমি পরিষ্কার দেখছি। ওই মূর্তিটা চক্ষু মটকাইয়া আমার দিকে তাকাইয়াছিল। তুই ঘুমায়া ঘুমায়া স্বপ্ন দেখছস কথা। যা ঘুমা, মূর্তির তো কাম নাই আর তোর চক্ষু মটকাইব। এখন ঘুমাতো, অনেক ফাজলামি করছস বলে আবার শুয়ে পড়ল হারু। কিন্তু নবু ঘুমাতে পারে না। সে পরিষ্কার দেখেছে ওই মূর্তিটা তার দিকে চোখ মটকে তাকিয়েছিল। এমনকি সে মূর্তিটার চোখে পলক পড়তেও দেখেছে। তবে কি এটা তার মনের ভুল ছিল? কি জানি, হবে হয়তো। নিজের মনকে সান্ত্বনা দিয়ে আবার শুয়ে পড়ল নবু। তবে তার মনের খচখচানিটা গেল না। সাত পাঁচ ভাবতে ভাবতে গভীর ঘুমে তলিয়ে গেল নবু। কিছুক্ষণ পরই নাক ডাকলো নবু। আর হারু তো আগেই নাক ডাকছিল। দুজনের কানে নাকের শব্দ ছাড়া সেখানে আর কিছুই শোনা যাচ্ছিল না। সব কিছু বেশি রকম চুপচাপ। নবুর ঘুম ছিল খুবই পাতলা, তাই খুট করে একটা শব্দ হতেই সে লাফিয়ে উঠে বসলো বিছানায়। চোখ কচলে এসে তাকালো হারুর দিকে। হারু নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। এই ব্যাটার এক অভ্যাস, অপরিচিত জায়গায়ও গভীর ঘুমাতে পারে সে। একবার এক ঘটনা ঘটেছিল। তারা চুরি করতে এক ঘরে ঢুকেছিল। রাত গভীর হওয়ার অপেক্ষা করতে করতে হারু একসময় ঘুমিয়েই পড়ল। সে রাতে ধরা পড়তে পড়তে অল্পের জন্য বেঁচে গিয়েছিল তারা। সেই ঘটনা মনে পড়লে এখনও হাসি আসে তার। তারা মাঝে মাঝে সেই ঘটনার কথা মনে করে প্রাণ খুলে হাসে। নবুর মুখে এক চিলতে হাসি ফুটে উঠল সেই কথা মনে হতেই। হাই তুলে সে পেছন দিকে তাকালো, আর তাকিয়েই জমে গেল। সাই করে ঘুরে গেল তার মাথাটা। প্রচণ্ড ভয় সে গ্রাস করলো তাকে। থর থর করে কাঁপতে লাগলো সে। ও ও ওই হারুন! কম্পিত কণ্ঠে সে হারুকে ডাকলো। জোরে ধাক্কা দিতে লাগলো হারুর পিঠে। আবার কি হইল? ভীষণ বিরক্ত হারু। না, বেটা নবা তাকে শান্তিতে ঘুমাতে দিবে না। দেখ, ভয়ে তোতলাতে লাগলো নবু। ঠক ঠক করে কাঁপছে। তার কণ্ঠে এমন কিছু ছিল যে হারুর ঘুম ছুটে গেল। সে দরফর করে উঠে বসলো শয্যায়। কি হয়েছে কি বলতে গিয়ে থমকে গেল হারু। সে মোটামুটি সাহসী, একেবারে ভীত নয়, তবে এখন তার ভীষণ ভয় করছে। ঠান্ডা হিমশীতল ভয়ের একটি স্রোত নেমে এলো তার শির দ্বারা বেয়ে। হারু ভয় পেয়েছে, ভীষণ ভয় পেয়েছে। এমন ভয় জীবনে আর কখনো পায়নি সে। তারা দেখলো যেখানে অদ্ভুত মূর্তিটা দাঁড়িয়েছিল সেখানে কিছু নেই। মূর্তিটা কোথায় যেন উধাও হয়ে গেছে। সেই ভয়ঙ্কর অপচ্ছায়া হঠাৎ করে যেন প্রাণ পেয়ে এখান থেকে কোথাও চলে গেছে। লাফিয়ে উঠে দাঁড়ালো হারু আর নবু। তাদের অবচেতন মন বলছে, পালা পালা, আজ তোদের সামনে ভীষণ বিপদ। এখান থেকে না পালালে এই বিপদ থেকে আজ তোদের কেউ বাঁচাতে পারবে না। নবা! কি? কম্পিত কণ্ঠে উত্তর দিল নবা। চল পালাই, জায়গাটা ভালো না। চুরির জিনিস ওইগুলো নিবি না? বাদ দে, বাঁচলে পরে দিনের বেলা আয়া লইয়া যামু। ওরা দুজন ছুটে বেরিয়ে এলো মন্দিরের সেই ঘর থেকে। পূবের আকাশটা ফর্সা হতে শুরু করেছে। যে কোনো সময় ফজর আজান পড়বে। আছড়ে পাছড়ে ছুটছে হারু আর নবু। বুঝতে পেরেছে হয়তো আজই ওদের জীবনের শেষ দিন, অথবা আজই ওদের জীবনের শেষ দৌড়। থপ 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 কে যেন ওদের পেছন পেছন ছুটে আসছে। সেই শব্দে আরও আতঙ্কিত হয়ে গেল হারু আর নবু। পিলে চমকে গেল তাদের।
কে আসছে ছুটে? কে আসছে? কে কে? ধুকপুক করে কাঁপতে লাগলো ওদের অন্তরাত্মা। পেছনে তাকাবে নাকি তাকাবে না, এই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে হারু। মন বলছে দেখ দেখ, পেছনে ফিরে দেখ, কিন্তু অনেক কষ্টে মনকে থামালো সে। দৌড়ের গতি আরও বাড়িয়ে দিল তারা। তবে শেষ পর্যন্ত কৌতূহলেরই জয় হলো। হারু পেছনে তাকালো, আর তাকিয়েই ভুল করলো। থক করে কেঁপে উঠল তার বুক। হায় আল্লাহ, এটা কি দেখছে সে? মন্দিরের সেই ভয়ঙ্কর মূর্তিটা সত্যি সত্যি জীবিত হয়ে উঠেছে। সেই ভয়ঙ্কর রূপ ধরে তাদের পিছু পিছু ছুটে আসছে। তারা চোখ দুটো আগুনের মতো জ্বলছে, মুখটা কুৎসিত হয়ে গেছে, লম্বা কালো জিভটা বেরিয়ে কুকুরের মতো হাঁপাচ্ছে সে। তার এক হাতে একটি জ্যান্ত সাপ, সাপটা ছুটে যাওয়ার জন্য ছটফট করছে, আর বাকি 4টা হাতে কোনো না কোনো এক ভয়ঙ্কর প্রাণীকে ধরে রেখেছে। কোনো হাতে বিচ্ছু, কোনো হাতে জেলা, আবার কোনো হাতে বা কাঁকড়া। তারাও তার হাতে ফুঁসছে, ছুটে আসতে চাইছে যেন ওদের দিকে। পেছনে চাইতে গিয়েই হোঁচট খেলো হারু নবুর সাথে। সাথে সাথে তারা দুইজন ছিটকে পড়ে গেল মাটিতে। জড়াজড়ি করে বেশ কয়েকটা ডিগবাজি খেলো হারু আর নবু। বুঝতে পারলো মৃত্যু থেকে আর মাত্র কয়েক পা দূরে আছে তারা। তাদের সামনে এসে দাঁড়িয়েছে সেই জ্যান্ত মূর্তি। ফুস ফুস করে ফুঁসছে সে। তার নিঃশ্বাসের সাথে যেন আগুন বেরোচ্ছে। আগুনের তীব্র হলকা এসে লাগলো হারু ও নবুর গায়ে। তারা শিউরে উঠল। ভয়ঙ্কর সে অপচ্ছায়া তার হাতের সব কিছু ছেড়ে দিয়েছে। সেগুলো এগিয়ে আসছে ওদের দুজনের দিকে। জ্যান্ত মূর্তি ওদের দুইজনের টুটি টিপে ওদের শূন্যে তুলে ফেললো। চিৎকার করার চেষ্টা করছে হারু আর নবু, কিন্তু তাদের মুখ থেকে চিৎকার বেরোচ্ছে না, শুধু গা গা শব্দ বেরোচ্ছে। ক্রমেই তাদের গলা চেপে বসেছে সেই দানবের হাতের চাপ। হারু আর নবু হাত পা ছুটছে, তবে ধীরে ধীরে নিস্তেজ হতে লাগলো তাদের শরীর। ওদের দুজনের চোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে কোটর ছেড়ে, তবে আস্তে আস্তে নিভে যেতে লাগলো তাদের চোখের আলো। ঠিক সেই সময় কোথাও একটা মোরগ ডেকে উঠল। দূরের কোনো মসজিদ থেকে ভেসে আসতে লাগলো আজানের শব্দ। সকাল হয়ে গেছে। সাথে সাথে বিকৃত হয়ে গেল সেই দানবের মুখ। শিথিল হয়ে গেল হারু ও নবুর গলায় তাদের হাতের চাপ। সে ঝুরঝুর করে মাটি হয়ে ঝরে পড়তে লাগলো। একসময় পুরো অদৃশ্য হয়ে গেল। থক থক করে, খক খক করে কাশতে লাগলো হারু আর নবু। কাশতে কাশতে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। বেশ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে দুজনেই। ভীষণ হাঁপাচ্ছে, খুব বাঁচা বেঁচে গেছে। কিছুক্ষণের মধ্যে উঠে দাঁড়ালো দুজন, তারপর ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করলো। ওরা আর এক মুহূর্ত থাকতে চায় না এই এলাকায়। মন্দিরে ফিরে যাওয়ার কথা তো কল্পনাই করতে পারে না। ওরা যদি মন্দিরে ফিরে যেত তাহলে দেখতে পেত সেই মূর্তিটা ঠিক তার আগের জায়গায় দাঁড়িয়ে আছে। এবার সেই মূর্তির চোখে মুখে রাজ্যের বিরক্তি ফুটে উঠেছে। শিকার ধরতে না পারার বিরক্তি ফুটে উঠেছে তার চোখে মুখে। তবে সে অপেক্ষায় আছে তার পরের শিকারের। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সাপোর্টই আমাদের অনুপ্রেরণা। আবারও আসবো নতুন এপিসোডে।